আমি এখন রাস্তায়, কার কারণে কি কারণে সব পরিষ্কার হয়ে যাবে, একটু ধৈর্য ধরতে হবে। একান্ত আমার নিজের গল্প, নিজত্বের গল্প, কিন্তু তার সঙ্গে বিশাল বড় একটি সংগঠন জড়িয়ে আছে। অনেকে বলবেন যে পেছনে যে সাদা দেয়াল দেখা যাচ্ছে, সুন্দর ঘর মনে হচ্ছে। হ্যাঁ, সুন্দর একটি ঘরেই আছি। একেবারে সুন্দর সেটা বলা যায় না, মোটামুটি মিডিল ক্লাসের। যাক, আমাদের মিডিল ক্লাস ফার্স্ট ক্লাস এরকম কিছু হয় না, একটি ঘরে কক্ষে আছি। একটি অপরের, সহজ কথায় আমাদের যে সাধু সন্তদের ভিতরে সতীর্থ বলা হয়, মিত্র বলা হয়, গুরু ভাই বলা হয়, তাদের কোনো একটি আশ্রমের একটি কক্ষে আমি রয়েছি। কিন্তু দুদিন আগে আমি রাস্তায় ছিলাম, দুদিন আগে আমি শ্মশানেও কাটিয়েছি, শ্মশানে ছিলাম। অপেক্ষা করলে সেগুলো জানতে পারবেন। এখন আপাতত একটি কক্ষে বসেই কথা বলছি। আজকের দিনটা হয়তো এখানে অবস্থান করব, কাল সকালে বেরিয়ে যেতে হবে অজানা ঠিকানায়। কোথায় যাব, কিভাবে, কোথায় পৌঁছাবো, এগুলো কিছুই জানা নেই, কিন্তু যাব, কোথাও একটা ঠিকানা অবশ্যই মিলবে। কিন্তু একটি নিদারুণ গল্প না বললেই নয়। আমি সোশ্যাল মিডিয়াতে এসেছি 2023 সালের দিকে, প্রায় 2.5-3 বছর হতে চলল। কম বেশি অনেকেই আমাকে চেনেন, জানেন। আমার নাম মহাকাল স্বামীজি মহারাজ বলেই পরিচিত, বলেই জানেন। যাই হোক, এখন একটি নিদারুণ গল্পের কথা হচ্ছে এই, পেছনের দেয়াল ঠেকে গেছে। এতদিন স্ববিরোধ বা অপরের সঙ্গে বিরোধ এরকম কিছুই আমি অনুভব করিনি। এখনো বিরোধিতা বা বিরোধ বোধ হচ্ছে এরকম কিছুই না, তবে পেছনের দেয়াল ঠেকে গেছে, এটা না বললেই নয়। কারণ ওয়েস্ট বেঙ্গলের অর্থাৎ পশ্চিমবঙ্গের যে আভ্যন্তরীণ সাধু সন্তদের সঙ্গে, বিশেষ করে আমার সঙ্গে যে পরিস্থিতি, যে স্থিতি বা যে ঘটনা বা দুর্ঘটনা ঘটেছে, সেটা কিন্তু একটু আলোচনা করাটা অবশ্যই প্রয়োজন। কেউ মনে করবেন না ভোট ব্যাংকের জন্য আমি এটা বলছি, কেউ মনে করবেন না যে আমি বিজেপির প্রতিনিধি হয়ে কথাটি বলছি। দেখুন, নিউট্রালি যদি কথা বলতে হয়, স্বাধিকার নিয়ে কথা বলতে হয়, স্বতন্ত্র অধিকার নিয়ে যদি কথা বলতে হয়, ইন্ডিভিজুয়ালিটি, পার্সোনালিটি নিয়ে যদি কথা বলতে হয়, তাহলে এটা বলবার প্রয়োজন আছে। যেখানে আমি এখান থেকে পশ্চিমবঙ্গে এসেছিলাম 2023 সালের দিকে, ভক্তরা রিকোয়েস্ট করেছিল যে আপনাকে প্রচার সম্প্রচারে আসতে হবে। আমি যে উচ্চকোটি ফিলোসফি প্রদান করবার চেষ্টা করি সেটা সম্প্রচার করতে হবে। আমি একান্তই প্রথম থেকেই রাজি ছিলাম না, এখনো খুব একটা সম্প্রচারের ভেতরে যেতে চাই এরকম ধরনের কোনো ইচ্ছা শক্তিটা কাজ করে না। যাই হোক, এসেছিলাম। তো আমি তাদের ইচ্ছা অনুসারে বা আমার ইচ্ছা অনুসারে বা গুরু মহারাজের ইচ্ছা অনুসারে এখানে আমি আসি, অর্থাৎ সমাজ মাধ্যমে গুটি কয়েক মানুষ চিনে ফেলেছেন। কিন্তু আমি থাকার কোনো জায়গা পাইনি, কারণ আমি দীর্ঘ বছর ধরে গৃহত্যাগী হলেও, মায়ের কোল ছাড়া হলেও আমি কিন্তু ইচ্ছা করে কিছুই করিনি। আমার গুরু মহারাজ আমাকে অনেক শক্তি প্রদান করেছিলেন, তিনি কৃপা করেছিলেন, বা লৌকিক মতে মঠ, মিশন ইত্যাদি পয়সা কড়ি ধন সম্পত্তির মালিক হওয়ার সুযোগ সুবিধা এসেছিল, কিন্তু সেগুলো কখনোই মস্তিষ্কে প্রবেশ করেনি এবং হৃদয়ে প্রবেশ করেনি, এবং মানসিক বৃত্তি থেকে সেটা গ্রহণ করবার ইচ্ছাও ছিল না, এজন্য কিছুই করিনি। এখন বিষয়বস্তুটা হচ্ছে, তার মানে যে আমি ভিখারি এরকম নয়, আমার ওগুলো পছন্দ ছিল না। তারপরে যখন এলাম, তো কলকাতায় কোথায় থাকবো? অপরের মঠ মিশনে 2 দিন 5 দিন 7 দিন থাকা যেতে পারে, যেমন এখানে আমি 1-2 দিন থাকবো, তারপরে আমাকে বেরিয়ে যেতে হবে। কন্টিনিউ এটা করা সম্ভব নয়, কারণ এটা ব্যক্তিত্বের ব্যাপার, আর সাধু সন্তদের থাকাও ঠিক নয়, খানিকটা এরকম ব্যাপার। তো যাই হোক, আমি তখন চিন্তা করলাম ভক্তদের নিয়ে যে দেখো, তাহলে একটা ঘর দেখতে হবে, সেই ঘরে অফিসিয়ালি কাজকর্ম চলুক, আর আমাকে ইনক্লুড করতে পারবো এবং আমি সহযোগিতা করতে পারবো। কারণ আমাকে ছাড়া তো আর চ্যানেল বা লেকচার চলবে না, তাদেরকে সহযোগিতা করতে গেলে আমাকেই লাগবে। সে আমি মাঝে মাঝে আসি বা যাই ইচ্ছা হোক। তো যাই হোক, ক্রমানুসারে একটি ঘর দেখবার জন্য চেষ্টা করা হলো, অনেক ভক্তদেরকে বলা হলো, প্রচুর মানুষ কলকাতার উপরে একটি ঘর নেওয়ার জন্য তদারকি করলেন, কিন্তু কেউ সম্ভব করতে পারেনি। 6 মাস 8 মাস কেটে যায়, আমি আসবো করে মিটিং করব করে আর হয় না। এখন তো আমি এসেই পড়ি একটি জায়গায়, একটি ঘরোয়া জায়গায় আমি ছিলাম কিছুদিন, সেখানে থেকে ঘাটাঘাটি করতে আমি বললাম এই নাম্বারে ফোন কর, দেখ ব্যবস্থা হয়ে যাবে। কলকাতার ভেতরে একটি জায়গায় হয়ে যায়। কন্ডিশন ছিল আমি এই চ্যানেল ওয়াইজ কাজ করি, ইত্যাদি লেকচার করি, দেখুন সে মালিককে জানানো ছিল। বলে মহারাজ কোনো সমস্যা নেই,
সাধারণত আমি কারোর বিরুদ্ধে কোনো কথা বলি না, আমি নিউট্রালি নিরপেক্ষভাবে কিছু কথা বলবার চেষ্টা করি, এবং রাজনৈতিক প্রেক্ষাপটে তো আলোচনা একদমই আমার পছন্দ নয়। তারপরও যেখানে মানবাধিকার এবং স্বতন্ত্র অধিকারের প্রশ্ন এবং আমাদের আধ্যাত্মিকতার প্রশ্ন, সেখানে কিছু কথা অবশ্যই বলতে হয়, কারণ সেটা ধর্মের সাথে সম্পৃক্ত। সেই সূত্রে এখানে আসা ছিল। যাই, কলকাতার বুকে তখন একটি ঘর পেয়ে গেলাম, মা কালীর ইচ্ছা, সহজ কথা। সেখানে গিয়ে ঘরে দেখলাম দক্ষিণেশ্বরী মা কালীর চিত্রপট রয়েছে, বাস সেখানে আমি কিছুদিন ছিলাম, বেশ কিছুদিন ছিলাম, কয়েক মাস ছিলাম, বলা চলে 1 বছর। এবার আমি ছিলাম এটা না, আমি যাতায়াত করতাম, এবং সেখানে 2-4 জন ভক্ত ছিল, যাতায়াত করতো। সেটা সম্পূর্ণ একটি ফ্যামিলির বাইরের বিষয় ছিল, যাই সেটা একটি নর্মালি একটি ফ্ল্যাট ছিল। তো যাই হোক, সেখানে অনেকদিন ধরে অনেকেই তাক করেছিলেন, কিন্তু গুরুকৃপা বলে কিছু হয়নি। অ্যাট লাস্ট যে ঘটনাটা ঘটেছিল সেটা আমি ভবিষ্যতে 2026-এর নির্বাচনের পরে বলতে পারি, এখন বলবো না। এখন যেটা বলবো সেটা হচ্ছে, ওখানে এতটাই অপদস্থ হতে হয়েছিল কল্পনা করা যাবে না। এবং আমার সঙ্গে যে মেয়ে ভক্ত ছিল তাদেরকে অপমান করা হয়েছিল, ছেলে পুরুষ বৃদ্ধ যে ভক্ত ছিল তাদেরকে চূড়ান্ত অপমান করা হয়েছিল। আমি বলেছিলাম সাইলেন্ট হয়ে যাও। তারা যে সমস্ত অশ্রাব্য গালিগালাজ করেছিল তার কিছু রেকর্ডিং তারা করে রেখেছিল, এবং আমাদের তরফ থেকে সেই রেকর্ডিংটা সামান্য কিছু ছিল। তারা ভবিষ্যতে কি করবে আমি জানি না, তবে কারণ সমাজ মাধ্যমে আমরা কাজ করি, আমাকে নিয়ে অনেক ধরনের বিরোধিতামূলক কথা বচন ইত্যাদি থাকতেই পারে, এবং অনেক সম্প্রদায় থাকতে পারে, তখন আমার নামে নানান ধরনের কিছু ছড়িয়ে দিতে পারে, যা সত্য নয় তাও ছড়িয়ে দিতে পারে। তো যাই হোক, এই পশ্চিমবঙ্গের যে সুপ্রিম মমতা ব্যানার্জি, তারই যে প্রতিষ্ঠান সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস, সহজ কথা টিএমসি। এই টিএমসির অনুগত ভক্ত যারা, তারা ওইখানে আমাকে অ্যাটাক করেছিল, এবং যে সমস্ত অশ্রাব্য গালিগালাজ করেছিলেন তা শোনা যায় না, আমি সহ্য করেছিলাম। কারণ কি ছিল? একমাত্র কারণ ছিল, আমার নামে দুর্নাম হতে পারে, কিন্তু আমার যে মেয়ে ভক্তদের নামে যদি কোনো ক্রমেই যে সমস্ত অবসিন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়েছে এবং যে সমস্ত বিহেভ করা হয়েছে, মানে রুড বিহেভ, সেগুলো যদি কোনো ক্রমেই সম্প্রচারিত হয়ে যায়, তারা করে রেখেছে, তারা কি করবে আমি জানি না, সাধারণ মানুষের কাছে সেটা ছেড়েই দিলাম। তো সেটা তাদের জীবনের একটি খারাপ দিক অধ্যায় তৈরি হয়ে যাবে, আমি সেইটুকুর জন্য স্যাক্রিফাইস করেছিলাম। ওখানে একটি লোক আমাকে বলেছিল যে আমার কত ক্ষমতা আছে দেখবি, তুই জানিস না, ভাবতে পারছিস না, ব্যাপারটা এরকমই ছিল। তা আমি তখন বুঝলাম। তারপরে গিয়ে মিটিং করা হলো, তারা মিটিং করলো, ওখানকার যে ওয়ার্ড কাউন্সিলর ছিল তিনি কিন্তু এই প্রতিষ্ঠান টিএমসিরই কাউন্সিলর ছিলেন। তিনি আমার ভিডিও ইহার পূর্বে দেখতেন, কিন্তু উনি জানতেন না যে আমি এখানটায় রয়েছি, কারণ আমি প্রচণ্ড সিক্রেসি মেনটেন করতাম, কারণ সমাজ জীবনে কাজ করতে হয়, সমাজ মাধ্যমে কাজ করতে হয়, এরকম কিছু ব্যাপার থাকে, অন্য কোনো কারণ নয়। যাতায়াত করতাম, ঠিক আছে, আমার গাড়িও ওপেন ছিল, গাড়ি যদি কেউ ঠিকানা জেনেই যায় তাহলে পরিষ্কার হয়ে যাবে আমি কোথায় আছি। একটা মানুষকে, আমার মতো মানুষকে খোঁজা খুবই সিম্পল ব্যাপার। তা যাই হোক, তো সেই ওয়ার্ড কাউন্সিলর সেখানে তারা মিটিং সিটিং করে বলল যে এখানে ওনার থাকা চলবে না। কেন? কারণ এখানে থাকা যাবে না, এইসব করলে এখানে থাকা যাবে না, আমি যে লেকচার শিট তৈরি করছি এটা করা যাবে না, ওনার এরিয়াতে থাকা যাবে না। এবং তারা থ্রেট করলো 3 দিনের ভেতরে বেরিয়ে যেতে হবে, যদি তা না হয় তাহলে কিন্তু আমার ভক্ত টক্ত যা আছে মোটামুটি রাস্তায় বেরোলে হাত পা ভেঙে দেবে, একদম পরিষ্কার সাচ্চা কথা। কারা বলেছিল? টিএমসির অনুগত ভক্ত, মমতার স্নেহ মমতা নামধারী মমতা ব্যানার্জির অনুগত ভক্তরা এই অশ্রাব্য কথন বচন করেছিলেন, এবং আমার গায়ে হাত তুলতে শুধু বাকি রেখেছিলেন, গায়ে তোলা হয়ে গেছে এক প্রকার। তাহলে এই যদি পশ্চিমবঙ্গের পরিস্থিতি হয়, মমতা ব্যানার্জি আপনার কাছে একটু বিনয়ের সুরে বলবো, এটা কি ঠিক হচ্ছে? ভগবান শ্রীকৃষ্ণের বংশ ধ্বংস হয়ে গেছিল, সাধুর পেছনে লেগেছিল। না, আমি হয়তো উৎকৃষ্ট সেরকম কোনো সাধু নই, কিন্তু সতর্ক হওয়ার জন্যে সাধুদের দৃষ্টিকোণ থেকে কিন্তু অনেক নির্দেশনা আছে, সেগুলো যদি ঠিকঠাক মেনটেনেন্স না হয় তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। তো যাই হোক, এখন আমি চিন্তা করলাম না, ঠিক আছে, হতেই পারে কোনো প্রবলেম, আমি সোশ্যাল মিডিয়াতে কাজ করছি, তাদের হয়তো কোথাও খারাপ লেগেছে, তাহলে ছেড়ে দাও। এখন তারা আমার ভিডিও সার্চ করে দেখলো, দেখতে যে মমতা ব্যানার্জি 2026-এর পরে ক্ষমতা থাকতে পারবে কিনা, এই ভিডিওটা আগে চলে আসে, কারণ ওটা ভাইরাল ভিডিও ছিল, কম বেশি ওরা দেখেছেন। আমি কিন্তু ওখানে একদম মমতা ব্যানার্জির বিরুদ্ধে কোনো কথা বলিনি, না বিজেপির হয়ে কথা বলেছি, আমি নিরপেক্ষ কথা বলেছি। বর্তমান সিচুয়েশনটা কোন জায়গায় দাঁড়িয়ে আছে, যে বর্তমান সিচুয়েশনটা, সেটা আমরা বলতে পারবো না, করতে পারবো না। এ নাগরিকের অধিকার নয়, সাধারণ মানুষের অধিকার নয়, আমরা সাধারণ মানুষের কথা বলতে পারবো না। ধর্ম কি বলে?
ধর্ম কি বলে? রাজা যদি ধর্মাচার করে তাহলে প্রজারা শেখে, রাজা যদি অধর্মাচার করে তাহলে প্রজারা ভ্রষ্টাচারী হয়ে যায়। ঠিক আছে, যাই হোক, প্রসঙ্গত আমি সেখান থেকে চলে আসলাম। একটি পর্যায়ে আমি সেখান থেকে চলে আসলাম, ছেড়ে দিলাম, এখন কোথায় যাব ঠিক নেই। তখন একজন ভক্ত আমায় বললো যে মহারাজজি আমার বাড়িতে চলুন। তো সেটাও পশ্চিমবঙ্গের একটি জায়গা, সেখানে এমপি এমএলএ এই বর্তমান টিএমসিরই ক্ষমতাসীন দলেরই সব লোকজন রয়েছে। তো আমি সেখানে গেলাম, খুব সিম্পলি লাইফ ডিল করলাম। ঠিক আছে, তারা ব্যবস্থা করলো, খাচ্ছি যাচ্ছি। ওখানে 1-1.5 মাস গড়িয়ে যায়। আমি বেরোবো করছি, আমি একটা জায়গায় এমনি বেশি দিন থাকি না, মানে বিশেষ করে সমতল অঞ্চলে। পাহাড় বিষয়টি আলাদা, আমাদের তপভূমি উত্তরাখণ্ড দেবভূমি আলাদা, আমাদের গুরুস্থান তপস্থান ওই দিকটায়। ওখানে আমরা দীর্ঘ সময় কাটিয়েছি, আমাদের কোনো অসুবিধা হয় না, কোনো কন্ট্রাডিকশন হয় না। কিন্তু সমাজ জীবনে আপনাদের জন্য কাজ করবার জন্যই তো এখানে আসা, এছাড়া আর কিছুই না। এবং আমার গুরু তত্ত্বকে, সদ্গুরু তত্ত্বকে, মেইন কথা হচ্ছে আমি সদ্গুরু তত্ত্বের উপরে বিশেষ প্রবচন করি। আপনারা কম বেশি জানেন, এই প্রথম আমি হয়তো সদ্গুরু তত্ত্বের উপরে বিশেষ ব্যঞ্জনা, বিশেষ ব্যাখ্যা, বিশেষ গুরুত্ব নিয়ে আসবার চেষ্টা করেছি সম্প্রচারের মাধ্যম দিয়ে। না হলে অধিকাংশ মানুষের ক্ষেত্রে ছিল গুরু একটা দীক্ষা নিতে হবে এরকম ব্যাপার। কিন্তু আমি যখন এসে বললাম, হাজার লাখো মানুষের সাড়া পেয়েছিলাম যে সদ্গুরু চাই। হ্যাঁ, আপনি যেটা বলছেন সদ্গুরু কি জিনিস, কেমন ব্যাপার, কিভাবে পেতে হয়, নানান প্রশ্ন, নানান ব্যাকুলতা, নানান কিছু পাওয়ার ইচ্ছা ছিল এই সদ্গুরু সম্পর্কে। তো সেটাই ছিল আমার একান্ত উদ্দেশ্য, যে মানুষের জীবনে একটি সঠিক গাইড আসুক। এই উদ্দেশ্যে সমাজ জীবনে আসা তথা আমার গুরুতত্ত্বের সম্প্রসারের জন্য। এটা আমার ভালো লাগার বিষয়, এই আমার প্রেমের বিষয়। কারণ মানুষের মাঝেই প্রেম রয়েছে, মানুষের মাঝখানে দেবতা রয়েছে, মানুষের মাঝখানে সব কিছু রয়েছে। আবার মানুষের ঊর্ধ্বেও আবার অনন্ত সত্তা পরমেশ্বরের অবস্থানও রয়েছে, সব কিছুই রয়েছে। তো যাই হোক, সেখানে দাঁড়িয়ে আমি তখন ওখানে থাকি, বেরোবো করছি, কিন্তু আমার তো কাজের জায়গা, কাজ ছাড়া তো আমি চলতে পারবো না। এখন আমি এখানে রেকর্ড করছি, তারা সাহায্য করছে, আবার সেটাকে পাঠানো হচ্ছে, সে অফিসিয়ালি আরেকটা জায়গায় কাজ হচ্ছে, বিভিন্নভাবে এরকম চলছে। তো আমরা চেষ্টা করছিলাম খুব তাড়াতাড়ি একটা নিজস্ব প্রপার্টি তৈরি করবার। কিন্তু জানেন তো আমি দরিদ্র সন্ন্যাসী, আমি কিছুই গোছাইনি, আমার কিছুই নেই, যা আছে গুরু মহারাজের, আমি সেখান থেকে কিছুই পাবো না। ঠিক আছে, যাই হোক, সেটা আলাদা ব্যাপার। এখন আমি ছোটোখাটো একটি প্রতিষ্ঠান বড়জোর করতে পারি সমাজ জীবনে কাজ করবার জন্য, ইহার বেশি আমার কোনো ইচ্ছা নেই। তো যাই হোক, সেই সূত্রে চেষ্টা করছিলাম, কিন্তু ক্রমান্বয়ে 1 মাস গড়িয়ে যায়, তারপরে আবার সেটা ব্রেক করে যায়, আবার আমরা স্বপ্ন দেখতে শুরু করি, আমি স্বপ্ন দেখতে শুরু করি। ইতিমধ্যে যে স্থানে, যে বক্তবাড়িতে ছিলাম, সেখানে যাবতীয় সুব্যবস্থা থাকলেও হঠাৎ করে এলাকার কিছু অনুগত ভক্ত, নামটা আর নিচ্ছি না, কার অনুগত ভক্ত, কাদের অনুগত ভক্ত, ওয়েস্ট বেঙ্গলের সুপ্রিমকে সব পরিষ্কার হয়ে গেছে, তাদেরই অনুগত ভক্ত ওই বাড়ির বৃদ্ধ মাকে এসে থ্রেট করে গেল। আমি জানেন বৃন্দাবনে ছিলাম, সেই বৃন্দাবনে যাওয়ার আগের দিনে ওই মাটি ভোর 4টের দিকে মরে যাচ্ছিল, হার্ট ফেল করে, প্রেশার উঠে গেছে, বমি হচ্ছে এবং লাস্টে প্রাণবায়ু বেরিয়ে যাওয়ার মতো হসপিটালাইজড হলো ভোর 4টের সময়, 4:30। কারণ কি ছিল? আমরা বেরোচ্ছি আর ওরা আমাকে ভীষণ ভালোবাসে, শ্রদ্ধা করে। মহারাজের এত বড় অপমান ওই বৃদ্ধ মাতাজি মহিলা মাটি মেনে নিতে পারেনি। তখন উনি হয়ে গেলেন, আপসেট হয়ে গেলেন এবং সারা রাত্রি ধরে দুশ্চিন্তাগ্রস্ত হলেন। ইহার কিছুদিন আগে ওনার পায়ের একটা জায়গা ভেঙে যায়, উনি খুবই অসুস্থ, তারপরে সেবা যত্ন করছেন। তার ভিতরে এরকম থ্রেট করলেন, যদি ওনাকে না বের করে দেন তাহলে কিন্তু আপনাদের ব্যবস্থা আমরা করে দেব, ওনাকে তো বেরিয়ে যেতেই হবে। উনি বললেন, মাতাজি বললেন যে উনি তো থাকবেন না, উনি উত্তরপ্রদেশে উত্তরাখণ্ডে ওনার আশ্রম, গুরু আশ্রম, উনি এখানে এসেছেন। আর ভালো করে তো বুঝতেই পাচ্ছেন, গ্রামের মানুষ ভালো করে বলতে পারে না, সহজ সরলভাবে বললেন, বলছে উনি তো থাকবে না। বলে থাকবে কি না থাকবে, উনি তো থাকতেই পারবে না, ওনাকে তো বেরিয়ে যেতেই হবে, আর যদি না যায় তাহলে কিন্তু আপনাদের ব্যবস্থা করেই দেবো। তখন ওই মাটি ভয় পেয়ে ভোরবেলায় উনি কিন্তু এক প্রকারের প্যানিক অ্যাটাক হয়ে যায়। এবং আমি যতটুকু সম্ভব জেনেছি, অনুভূতিতে বুঝেছি, ওই দিন ওনার মৃত্যুযোগ ছিল। গুরু মহারাজের কৃপায় বেঁচে যায়। ওনার ছেলেকে নিয়ে বা আমার ভক্তদেরকে নিয়ে আমি কিন্তু পরের দিন রওনা দিই, না হলে আমার যাত্রা নষ্ট হয়ে যেত বৃন্দাবনের রাস পূর্ণিমা উপলক্ষে। ওটা আমার বিশেষ যাত্রা ছিল। তাহলে বলুন তো এখন কোথায় যাব? কোথায় যাব? তারা বলছে যে একজন সাধু মানুষ একজন ভক্ত বাড়িতে গৃহ পরিবেশে থাকবে কেন? এটা কি কোনো আইনে লেখা আছে?
আইনে এটাই লেখা আছে, ধর্মীয় শাস্ত্রীয় সিদ্ধান্তে এটাই লেখা আছে, বুদ্ধ সংস্কৃতিতে বুদ্ধ দর্শনে এটাই লেখা আছে, যখন বর্ষাকাল আসে তখন 2 মাস 2.5 মাস সন্ন্যাসীরা গৃহে যে কোনো লোক আতিথ্যতা দিলে সেখানে থাকতে পারবে। আমি তো বর্ষার সিজনে কাটিয়েছি। এ কোন ক্ষমতাসীন দল? আমি একটু স্নেহময়ী মমতাময়ীকে অর্থাৎ মমতা ব্যানার্জিকে একটু জানাতে চাই। অনেক পুরনো ইতিহাস আছে, আমরা জানি কম বেশি, সেগুলো তো এখন বলবো না। তা যেটা করছে সেটা কি ভালো হচ্ছে? যারা এটা করেছে তারা কি সেটা ভালো করেছে? আপনি এই আমার লেকচারটি যদি মমতা ব্যানার্জির কাছে পৌঁছায় তাহলে আমি আপনার কাছে মানে মা বলেই সম্বোধন করব। সাধারণ মানুষ কি বলে সেটা আপনি ভালো করে জানেন, কিন্তু আমি একজন সাধু মানুষ, একজন বেশ্যাকে বেশ্যা বলতে পারবো না, আমি মা বলতেই হবে। ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা। অনেকে বলবেন এতটা বিনয়ের সঙ্গে আপনার বলার কি দরকার ছিল, উনি তো ডাইনি ইত্যাদি ইত্যাদি। না, আপনাদের পরিবেশে এটা হতে পারে। উনি যে অরাজকতা সৃষ্টি করেছেন, কি ব্যভিচার করছেন ইত্যাদি ইত্যাদি, সেগুলো নিয়তির বিচারের বিষয়। আমার একটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে আমার প্রকৃত বিষয় হচ্ছে আমি একটি ত্রুটির দর্শনটাকে প্রদর্শন করলাম, বিচারের ভার আমার নয়, একটি অশ্রাব্য গালিগালাজ করবার ভার আমার নয়। তিনি একজন নারী, তাকে মা বলে আমাকে সম্বোধন করতে হবে, সর্বোপরি নারী ত্রৈলোক্য জননী। কিন্তু বলুন তো মমতা ব্যানার্জি, আপনার নামটা মমতা, আপনার অনুগত শিষ্য, অনুগত ভক্ত, অনুগত ফলোয়ার্স যারা যা কিছু আছে, একবার একটু বিবেকের সঙ্গে বিচার করে দেখুন তো, এটা কোন ধরনের বিচার? আমি আমার ভক্তের বাড়িতে, শিষ্যের বাড়িতে, কার বাড়িতে, আমি অবশ্য গুরুগিরি করি না, মমতা ব্যানার্জি জেনে রাখুন, সাধারণ মানুষের জেনে রাখুন। কেউ যদি ভালোবেসে আমায় ডাকে আমি সেখানে যাই, ভালো না বেশি ডাকলে আমি সেখানে যাই না। 1 সেকেন্ড দেরি করবো না, 1 সেকেন্ড দেরি করবো না। আমি এই ধরনের লোক। আমরা রাস্তায় কাটিয়েছি, শ্মশানে কাটিয়েছি, পাহাড়ে কাটিয়েছি, গুফায় কাটিয়েছি, সমুদ্রের কিনারে, নদী কিনারে কাটিয়েছি, জঙ্গলে কাটিয়েছি, বিভৎস জায়গায় কাটিয়েছি, ভয়ঙ্কর ভয়ঙ্কর জায়গায় কাটিয়ে অতিক্রম করে এখানে এসেছি। দীর্ঘ বছর, 25 বছর মায়ের কোল ছাড়া। বলুন তো জীবনের কি প্রত্যাশা আছে মমতা ব্যানার্জি? কি ক্ষমতার প্রলোভনে মায়ের কোল ছেড়ে দিয়েছিলেন? তাহলে যেখানকার রাজা সাধারণ জনগণের ভোটে নির্বাচিত হলো, আপনি তো দাসত্ব করবেন। আপনি রাজা নন, আপনি দাসত্ব করবেন, প্রজার সেবা করবেন। রাজার উদ্দেশ্য প্রজাকে সেবা করা। আর যে রাজ্যে ঋষি, যোগী, ব্রাহ্মণ, সাধক, সন্ত, সন্ন্যাসীদেরকে অপমান করা হয়, সে রাজ্যে তো চূড়ান্ত ভ্রষ্টাচার আসবে। এটা কি? এটা মাস্তানি হচ্ছে না? দিনের বেলায় সংবিধানকে তোড় দিয়ে, সংবিধানকে ভঙ্গ করে কি করা হচ্ছে? এটা মাস্তানি করা হচ্ছে না? একটা বৃদ্ধ মাকে মেরে ফেলা হলো না এটাকে? আমার তো অপমান করেছেন, ছেড়ে দিন, তাদের আপনার লোকজনের অপমান করেছে সেটা ছেড়ে দিন। এটা তো সুকীর্তি বলবো কি করে? এটা তো কুকীর্তি, এটা তো কুকীর্তি। পরিবারে আপনার সন্তান যা কিছু ইত্যাদি ইত্যাদি যারা করেছে, দোষ হবে তো পিতামাতার। এই ইন্ধনটা, এই আগুনের ইন্ধনটা, এই আগুন জ্বলার ইন্ধনটা কোথার থেকে আসছে? আমি সেইখান থেকে বলবার চেষ্টা করেছি যে এটা খুব খারাপ জিনিস। আমি হয়তো চলে গেলাম, আমি সেই জায়গাটা ছেড়ে দিয়েছি, আমি সেই জায়গাটা ছেড়ে দিয়েছি, আমি চলে এসেছি, সেটা নিয়ে কোনো কথা না। আমি এখন একটি আশ্রমে আছি, এখন আমার ভ্রাম্যমান অবস্থা, আমার কাজ করতে হবে। তাহলে একজন কাউন্সিলর সাপোর্ট করতে পারছে না, একটা অনৈতিক অবৈধ সিদ্ধান্তকে মেনে নিয়ে একজন সাধুকে, সন্তকে অপমান করছে। একটি ভক্ত বাড়িতে থাকলাম, কোনো ইস্যু তৈরি হয়নি, সেখানে কোনো ধরনের কেউ বাজে কথা বলতে পারবে না। স্থানীয় কিছু লোক হয়তো কানে সুশুড়ি দিয়েছে ইত্যাদি, বাস। রাজনৈতিক নেতারা এসে, আমি ভালো করে জিজ্ঞেস করলাম কারা এসেছিল মা, বলে এই যারা করে আর কি, টিএমসি। সিসি, এর থেকে হৃদয় বিদারক ঘটনা কি হতে পারে? পেছনে দেয়াল থেকে গেছে, তাই করতে মমতা ব্যানার্জি বাধ্য হলাম। আমি সরাসরি এটাও আমি এখনো এই লেকচারের মাধ্যম দিয়ে যে মনে হয় যদি আপনার বিরোধিতা করছি, তাহলে এর থেকে বোকা মূর্খ আর কেউ হতে পারে না। আমি বলবো এখনো সময় আছে, তবে সময় গড়িয়ে গেছে, সীমা লঙ্ঘন করে গেছে, সীমা লঙ্ঘন করে গেছে। সাধুর পেছনে লেগেছিল, কৃষ্ণের বংশ ধ্বংস হয়ে গেছে। বহু ঋষি যোগীর পেছনে লেগেছিল, অসুর ধ্বংস হয়ে গেছে। খুব স্বাভাবিক ব্যাপার। এখনো ভারতবর্ষে অনেক বড় উচ্চকোটি মহাত্মা আছে। আমি উচ্চকোটি মহাত্মা না হলেও একটি কথা বলে দিই, একটি কথা বলে দিই, আমাকে হয়তো মেরে ফেলতে পারেন, আমাকে অপমান করতে পারেন, অপদস্থ করতে পারেন। আপনি ওয়েস্ট বেঙ্গলে আমার কাজ করবার সুযোগ নাও করে দিতে পারেন, আপনি এখানে থাকবার জন্য পারমিশন নাও দিতে পারেন। যদি এই অধিকার আপনার নেই,
সাংবিধানিকভাবে এই অধিকার নেই। যদি নৈতিকতার সঙ্গে কেউ চলে তাহলে এই অধিকার আপনি রাখতে পারেন না। তারপরে একটি কথা বলে দিচ্ছে, মাথার উপরে এই যে ঝুঁটিটা দেখা যাচ্ছে, টিক্কিটা দেখা যাচ্ছে, হ্যাঁ, চুলের বেড়িটা দেখা যাচ্ছে, ইহার উপরে একজন বসে আছে, যা আপনার প্রাচীন বিগত ইতিহাসের সঙ্গে তিনি জড়িয়ে আছেন। এইটুকু বলে দিই, যদি গভীরতা থাকে তাহলে বুঝতে পারবেন। আমি আজকে যে সন্ন্যাসের স্বীকৃতির জায়গায় বসে আছি, কাপড়টা গায়ে দিয়ে বসে আছি, এর স্বীকৃতির পেছনে, এই সংস্কার স্বীকৃতির পেছনে যিনি আছেন, তিনি এই সমগ্র ব্রহ্মাণ্ডের, সমগ্র পৃথিবীর বলা চলে হেড অফ দ্য ডিপার্টমেন্ট, যিনি সর্বোচ্চ দীর্ঘ বয়সী, 138+, অর্থাৎ 137-38 বছর বয়স, মানে 150 বছর হতে চলল। নেই মানুষ এখনো ঋষিযোগী নেই না, এগুলো আমাদের বলার বিষয় নয়। আমি আপনাকে সাবধান বানিয়ে দিয়ে দিচ্ছি, এটাও নয়। আমি মানবিকতার প্রেক্ষাপট থেকে আপনার মমতার নামের যে মমতা, স্নেহ, মানবিকতার প্রকাশের জায়গাটা কোথায়, আপনার ফলোয়ার্স, অনুগত ভক্ত শিষ্যরা কি করছে একবার ভেবে দেখুন তো। পাড়ায় পাড়ায় গিয়ে কি করছে, প্রত্যেকেই কম বেশি সাধারণ 80% জনগণ জানে, কিন্তু তারা প্রতিবাদ করবে না, প্রতিরোধও করবে না। কিন্তু আমার তো ভাই পেছনে দেয়াল থেকে গেছে মা জনমে, আমার তো কিছু করার নেই, আমার তো বেঁচে থাকতে হবে। ওই বৃদ্ধ মাটাকে মেরে ফেলেছে, আমার ভক্তকে মেরে ফেলবে ভক্তাধীন ভগবান, ছেড়ে দেবো না তো, ছেড়ে দেবো না। কিন্তু এখনো শান্ত, চলে এসেছি। আমি আইনের আশ্রয় নিতে পারতাম। কোন সংবিধানে লেখা আছে আমি আমার ভক্তের বাড়িতে, আমি আমার আত্মীয়ের বাড়িতে 2 মাস, 1 মাস, 5 দিন থাকবো, 10 দিন থাকবো? এখানে নিষেধ করার তুমি কে? যতক্ষণ না কোনো ধরনের ফল্ট, ডিফল্ট ইত্যাদি ইত্যাদি সমস্যা তৈরি না হয়। কিন্তু যারা সমস্যা তৈরি করেছে সংবিধান, তাদেরকে কি সাজা দেবে? আপনি তাদেরকে কি সাজা দেবেন এই প্রজাদের বা আপনার দলের রাজা হয়ে? সুতরাং এটা কিন্তু সুকীর্তি নয়, এটা কিন্তু আপনার প্রশংসার জায়গা নয়। ইলেকশনের পূর্বে এই ধরনের যদি ঘটনা সাধু সন্তদের সাথে ঘটে, সাধুরা যদি এতটা নিরাপত্তাহীনতায় ভোগে, তাহলে কি হতে পারে ভাবতে পারছেন? আগামী দিনে সাধুদের জায়গা কি পশ্চিমবঙ্গে হবে যদি আপনি ক্ষমতায় আসেন? আমি ধরছি আপনি ক্ষমতায় আসবেন, আসতে পারবেন কি না পারবেন সেটা তো উপরওয়ালাই জানে। আর সাধুচরণে অপরাধ হচ্ছে মানে কোথায় যাচ্ছে এটা আপনি বুঝতেই পারছেন। আর সাধু মানে একজন ব্যক্তি, মহাকাল স্বামীজি মহারাজ হয় না মমতা ব্যানার্জি। সাধু মানে আমার মাথার উপরে যিনি গুরু আছেন তাকেও ধরা পড়ে। সাধু মানে এই সমগ্র ভারতবর্ষে যত সাধু সন্ত আছে সারা পৃথিবীতে তাদেরকেই ধরা পড়ে। আপনি সমগ্র সাধু সন্তদেরকে অপমান করছেন। আপনি মুখে বলবেন, টিভি মিডিয়ার সামনে এসে বলেন না আমি সাধুদেরকে সম্মান করি। সম্মান শব্দটির অর্থ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থ আছে এটা। তার ব্যবহারিক জীবনে যেটা আমরা দেখছি সেটা তো দেখছি না। কলকাতার বুকে কেন আমি থাকতে পারিনি জানেন? সেগুলোকে যদি ভিজুয়ালাইজ করে দেখানো যেত আপনি লজ্জা পেতেন। লজ্জা পেতেন না, আপনি লজ্জা পাবেন কি? আমার তো মরে যাওয়ারই কথা। ওই বৃদ্ধ মাকে যেমন মেরে ফেলেছে, তার মানে কি দাঁড়াচ্ছে? দাঁড়াচ্ছে কি? দিনের বেলায় মানুষকে থ্রেট করে মেরে ফেলে দিচ্ছে, প্যানিক অ্যাটাকে মেরে ফেলে দিচ্ছে। হোয়াট ইজ দিস? এটা সংবিধান, এটা আইন। আমরা কোথায় বাস করছি? স্বৈরতান্ত্রিকতার রাজ্যে বাস করছি না তো? প্রশ্ন এসে যাচ্ছে। অনেকে বলবেন আপনি সাধু মানুষ, আপনার দুঃখ সুখ বোধ কেন থাকবে? সাধু মানুষ নিরঙ্কারী হবে, রাগী কেন হবে? কোথায় রাগ দেখলেন ভাই? কোথায় রাগটা দেখলেন? আমার পেছনে যে বাঁশ ঢুকিয়ে দিচ্ছে, শুল ঢুকিয়ে দিচ্ছে ইত্যাদি, গলা দিয়ে গলা কেটে ফেলছে, সেগুলো দেখার নাম নেই। বাপের পুজোটা ঠিক করে যাচ্ছেন। আমি আমার জন্য ফাইট করছি। সমাজে আরো অনেক উদাহরণ দিতে পারে। আমার এক মিত্রবার রয়েছে পশ্চিমবঙ্গে, জানেন, পাড়ায় বেরোতে পারে না, ভিক্ষা করতে পারে না, সে দুটো ভিক্ষা করে খায়। তার চাল ছিল কিছু নেই, এক কাপড়ে থাকে, ছাদের উপরে একটা পলিথিন পেপার টাঙিয়ে দিয়ে সারা শীত গ্রীষ্ম কাটিয়ে দিচ্ছে একটা মন্দিরের উপরে। সেই মন্দির থেকেও তার ছিল তা তুচ্ছতা, অথচ পিএইচডি করা, কেমিস্ট্রিতে পিএইচডি শিক্ষিত লোক। আর যে সমস্ত মূর্খ দায়িত্ব নিয়ে বসে আছে তারা তাকে অপমান করছে, তাকে বের করে দিচ্ছে, লোক লাগিয়ে দিচ্ছে। কাদের লাগিয়ে দিচ্ছে? এই ক্ষমতাসীন দলেরই লোক, ক্লাবের ছেলেপেলে। কাদেরকে পুষে রেখেছেন মমতা ব্যানার্জি? এই প্রশ্নের উত্তর আপনি আপনার কাছে খোঁজবার চেষ্টা করুন, তাহলে সমাধান আসতে পারে। আর এইভাবে যদি চলতে থাকে তাহলে ভাবা যাচ্ছে না কোন জায়গায় চলে যাচ্ছে। নরকগামী হতে হবে, নরকগামী হতে হবে। এই আমাদের প্রত্যেককেই, এখানে আর কিছু করার জায়গা নেই। আপনি কোথায় যাবেন সেটা আপনি আপনার বিচার করে দেখুন। যারা এর প্রতিরোধ করছেন না, প্রতিবাদ করছেন না। আমার ওই মিত্রবার সাধুটি পাড়ায় যাচ্ছে, কিভাবে জানেন? সাধু মনে করে কিভাবে অপমান করে ভাবা যাবে না। অনেক উদাহরণ আছে। এই তো পাশে একটি আশ্রম,
তারা ভয়ে আমার সঙ্গে ভিজুয়ালাইজ করতে রাজি হচ্ছে না, বলছে মহারাজের ভেতরে যাব না। কিন্তু ঘটনা সত্য, 2026-এর নির্বাচনে যদি তৃণমূলের পরাজয় না আসে তাহলে কিন্তু হিন্দুদের থাকা কঠিন হয়ে যাবে। এটা সাধুদের বক্তব্য। আমি একটি তীর্থস্থানে এসেছি, তারা এটা বললেন। আমি বললাম দেখুন এইসব নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আমার মাথা ব্যথাটা হচ্ছে অন্য জায়গায়। আমার মাথা ব্যথাটা হচ্ছে স্বৈরতান্ত্রিকতার বিরুদ্ধে। আমার মাথা ব্যথা হচ্ছে যেখানে নৈতিকতার ভ্রষ্টাচার এসেছে সেই জায়গাটা। আমি কিন্তু ওই হিন্দু এবং মুসলিম এইরকম বিভাজনে বিশ্বাসী না। যিনি প্রকৃত দেশদরদী, যিনি প্রকৃত স্বদেশী, যিনি প্রকৃত দেশাত্মিক বোধ রাখেন, যার ভেতরে নিজের দেশের দেশপ্রেম রয়েছে, সে ভারতীয়। সে হিন্দু হতে পারে, মুসলিম হতে পারে, বৌদ্ধ হতে পারে, খ্রিস্টান হতে পারে। আমার ব্যক্তিগত কোনো মুসলিমের বিরুদ্ধে কোনো আক্রোশ নেই, ব্যক্তিগত কোনো তৃণমূলের বিরুদ্ধে আক্রোশ নেই। আক্রোশ তাদের বিরুদ্ধে যারা তৃণমূলের অনুগত ভক্ত শিষ্য। সেটা এক থেকে একাধিক হতে পারে, 80% 90% হতে পারে, বলাটা একেবারেই ভুল নয়। তারা কি ধরনের কাজ করেন সেটা আমাদের কাছে খুব পরিষ্কার। আবার এমনও হয়েছে এখান থেকে 5-7 বছর 10 বছর আগে আমি তৃণমূলের কোনো এমএলএর কাছে, এমপির কাছে গিয়েছি, তারা কিন্তু আমাকে সম্মান করেছে। এটা করেনি তা না। আমার নবান্ন থেকে এখান থেকে 2 বছর আগে কিন্তু ফোন এসেছিল, নবান্নের পরিচয় দিয়ে আমাকে এনকোয়ারি করতে চাইছে। কে আমি, কি বৃত্তান্ত, করতেই পারে। তাহলে আপনি পেপারসের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করবেন, পেপারসের মাধ্যমে আপনি আমাকে প্রশ্ন করবেন, যোগাযোগ করবেন না। হঠাৎ করে একটি নবান্নের নাম নিয়ে এটা করলে হবে? তো এই ধরনের সিচুয়েশনটা পশ্চিমবঙ্গে আমি কিন্তু দীর্ঘ 2.5 বছর 3 বছর ধরে ফেস করছি, তবু কাউকে কিছু বলিনি। পশ্চিমবঙ্গের এমন একটি ট্র্যাডিশন, 1 বছর প্রায় 9 মাস 8 মাস 1 বছর প্রায় সময় লেগেছে একটি ঘর পেতে। যখন শুনেছি একজন সাধু একটি ঘর ভাড়া নেবেন বা ঘর নেবেন অফিসিয়ালি, দিতে রাজি হচ্ছে না। মানে কতটা ভয়ানক প্যানিক তৈরি হয়ে গেছে পশ্চিমবঙ্গ স্টেট। অথচ আপনি দেখুন, এই তো আমার ভক্তদেরকে আমি ইউপিতে ঘুরিয়ে নিয়ে এসেছি, হঠাৎ করে একটি জায়গায় গেলাম, জায়গা তৈরি হয়ে গেছে। কোনো প্রশ্ন নেই, আইডি দিতেই হবে, সিম্পল ম্যাটার, বাস। তাও আমার আইডি দেওয়া লাগেনি, তা ভক্তদের আইডি দিয়েছে, বাস হয়ে গেছে। মানে আমার তো আশ্রম মঠ মন্দির, ওখানে আমার সাধু সন্তদের প্রচুর জায়গা, ভক্তদের জন্য কোনো প্রবলেম নেই, কোনো প্রশ্ন নেই। তাহলে এই সমস্যাগুলো এখানে কেন? তো এটা কি ভালো হচ্ছে? এটা একদমই ভালো হচ্ছে না। আমি তো বলবো যে একটা মানুষকে দিনের বেলায় মেরে ফেলেছে, একটা বৃদ্ধ মহিলাকে। উনি তো মরার থেকে বেঁচে এসেছে। একজন মানুষ মরে গেছে, আপনি বাঁচিয়ে দিতে পারবেন? ওই লোকগুলো বাঁচিয়ে দিতে পারবে? ইহার বিরুদ্ধে যদি এখনই কোনো স্টেপ না নেন বা না নিতে পারে রাজ্য সরকার, তাহলে ভয়ানক পরিণতি হয়ে যাবে। আমি শুধু এইটুকুই বলতে পারি, ভয়ানক পরিণতি হতে পারে। যাই হোক, আর কথা বাড়াবো না। ওই জন্য আমি বলেছিলাম যে আমার নিজত্বের একটি ছোট্ট গল্প, আমি ডিটেলস কিছু বলিনি এখনো। এত কিছু বলার পরে ডিটেলস এখনো কিছু বলিনি, এখনো কোনো ধরনের খারাপ কথা বলিনি, কোনো উদাহরণ তুলে ধরেনি। যা যতটুকু ঘটেছে সামান্যর উপর দিয়ে বলেছে। এর ডিটেল যদি ব্যাখ্যা বা বর্ণনা করা হয় তাহলে খারাপ দিকেই চলে যাবে, কিন্তু আমি সেটা চাই না। সমাজে একটি বিভাজন, একটি দুর্বোধ্য দুর্ঘটনা তৈরি হোক, এসব আমি কিছুই চাই না। সমাজ শান্ত হোক, সবাই শান্তিতে থাকুক, রাজ্য, রাজা, প্রজা সবাই সুন্দর সুস্থভাবে থাকুক। সে যে দল ক্ষমতায় আসুক, সুন্দর নৈতিকতার সঙ্গে চালাক রাজ্য, দেশবাসী সুন্দর সুস্থ থাকুক, বাস এইটুকু আমার চাওয়া, বাস আর কিছুই না। তাই মমতা ব্যানার্জির কাছে আমার এই নিবেদনও বলতে পারেন যে এখনো সংযত হওয়ার সময়সীমা ক্রস করে গেলেও আমার মনে হয় ডটে গিয়ে একটু বাকি আছে। ওইটুকু 16 আনা পূর্ণ হতে দেবেন না, তাহলে কিন্তু আপনার ব্যক্তিগত জীবনে, রাজনৈতিক জীবনে যে দুষ্প্রভাব পড়বে, যেটা হচ্ছে ঈশ্বরের দ্বারা, মানে কর্মফলের দ্বারা। আপনি এটা ভাববেন না যে আমি কিছু একটা করে দিলাম, না, আমার এত ক্ষমতা নেই। আপনার নিজস্ব কর্মের দ্বারা আপনার যে ফল ভোগ করতে হবে সেটা কিন্তু তখন একটা দুর্বোধ্য হয়ে যাবে, মানে আপনি সহ্য করতে পারবেন না। অবশ্যম এব ভক্তব্যম কৃতম কর্ম শুভাশুভম, শুভ অশুভ কর্ম যাই করুন না কেন তার ফল ভোগ করতেই হবে। তো যাই হোক, সাধুচরণে অপরাধ কোনো ইতিহাসে কোনো মহাপুরুষ ক্ষমা করেনি, ভগবান বি ক্ষমা করতে পারেনি। ভগবান প্রহ্লাদ মহারাজ বলছেন, যতক্ষণ কোনো মনুষ্য বা কোনো ভক্ত সাধু চরণধূলি দ্বারা অভিষিক্ত না হবে ততক্ষণ তার মুক্তি বা ভগবান প্রাপ্তি হতে পারে না। আর সাধুচরণ অপরাধ, সেই অপরাধের যে শাস্তি সেটা ভগবান ক্ষমা করতে পারে না। ভক্ত যদি করে, সাধক যদি করে তাহলে হতে পারে। আর সাধুচরণ অপরাধ কল্পনাই করা যায় না। সুতরাং কি বলবো আর,
এই বেদনার কথা আপনার সামনে, আপনার নাম মমতা, সেই মমতার কোলে আপনি মা। আমরা যাই হই, সাধু সন্ত যাই হই না কেন, আমরা কিন্তু বড় হই ছোট হই, আমরা মায়ের কাছেই সন্তান। তাই আপনার কোলে এই বেদনাদগ্ধ এই ছাইটুকু উড়িয়ে দিলাম। বাকিটা যেখানে দেখো ছাই উড়াইয়া দেখো তাই, পাইলে পাইতে পারো অমূল্য রতন। একটু খুঁজবেন অমূল্য রতন কোথায় আছে, না হলে কিন্তু অযত্নে একেবারে কি বলবো পরিণতি কোথায় চলে যাবে সেটা একমাত্র অদৃষ্ট নিয়তি, পরমেশ্বর আর সহজ কথা বলতে পারি আমার গুরু মহারাজ ভালো করে জানেন। আমার গুরু আশ্রম যেটা হেড অফ দ্য ডিপার্টমেন্ট সমগ্র পৃথিবীর, আমি এই বিশ্বকে নিয়ন্ত্রণ করছে, তারা খুব ভালো করেই জানেন। অন্তিমে একটি কথা বলবো, যদি কখনো কারো কাছে তৃণমূলের বা টিএমসির বা মমতা ব্যানার্জির অনুগত ভক্তদের কাছে এটা পৌঁছায় বা মমতা ব্যানার্জির কাছে এটা পৌঁছায়, এটা কখনোই ভাববেন না যে আমি একজন সাধু হয়ে থ্রেট করেছি। অসম্ভব। দ্যাট ইজ নট থ্রেটিং। আমি জাস্ট বলেছি নিবেদন, আবেদন এবং মানবিকতার দৃষ্টিকোণ থেকে, মানবিকতার প্রকাশের আকাঙ্ক্ষা রেখেছি। সেই দিক থেকে সামাজিক দৃষ্টিকোণ থেকে ঠিক রাখুন, এই ছাড়া আর কোনো কিছুই নয়। বাকিটা এই যে মানুষ মারার একটা গল্প চলছে, মানুষ মারার একটি রাস্তা তৈরি হয়েছে, এগুলোর থেকে বেরিয়ে আসতেই হবে, তা না হলে কিন্তু ভগবান আমাদের ক্ষমা করবে না। এটুকুই আমি বলতে পারি। জয় মা।